স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুঘল যুগের স্থাপত্য ও শিল্পকলা পার্ট 2 নিয়ে। ঠিক আছে, তো পার্ট 2 বলা হয়েছে কারণ এর আগের ক্লাসে আমরা পার্ট 1 এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সুলতানদের বা সম্রাটদের অবদান এবং তাদের আমলে বা কোন কোন সম্রাটের আমলে কোন কোন স্থাপত্য নির্মিত হয়েছিল তা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে মুঘল যুগের শিল্পকলা, স্থাপত্য ও শিল্পকলা পার্ট 2 নিয়ে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো, মুঘল যুগের স্থাপত্য ও শিল্পকলায় সম্রাটদের অবদান সম্পর্কে বলা যায় যে মুঘল সম্রাটদের আগ্রহে ও পৃষ্ঠপোষকতায় ভারতে গড়ে উঠেছিল এক উন্নত সাংস্কৃতিক জীবনযাত্রা। ঠিক আছে, তো অধ্যাপক শর্ষি কুমার সরস্বতী লিখেছিলেন যে মুঘল সম্রাটরা ছিলেন একান্তভাবে শিল্পীমনা ও প্রকৃতি প্রেমিক এবং কি সমকালীন শিল্প সংস্কৃতির মধ্যে তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য বহুলাংশে প্রতিভাত হয়েছে। তো মুঘল সম্রাটরা যে ছিলেন তারা ছিলেন কিন্তু অত্যন্ত শিল্পীমনা। ঠিক আছে, তো তাদের এই বৈশিষ্ট্য বা বলা যায় যে তাদের এই ব্যক্তিত্বের জন্য ভারতবর্ষের তৎকালীন সময়ে কিন্তু বা বলা যায় যে মুঘল যুগের স্থাপত্যে কি হয়েছিল, উন্নতি বা বিকাশ হয়েছিল। ঠিক আছে, বিকাশ লাভ করেছিল মুঘল যুগের স্থাপত্য ও শিল্পকলা বা তৎকালীন ভারতবর্ষের স্থাপত্য ও শিল্পকলা। ঠিক আছে, তো এই মুঘল সম্রাটদের আগ্রহ এবং কি তাদের পৃষ্ঠপোষকতায় বা বলা যায় যে তাদের এই একান্তভাবে তারা যে শিল্পী মনা ছিল, ঠিক আছে, এই তাদের এই চরিত্রে বা তাদের এই ব্যক্তিত্বের জন্য মুঘল যুগের স্থাপত্য বা শিল্পকলা বা তৎকালীন সময়ে ভারতবর্ষের স্থাপত্য ও শিল্পকলা কিন্তু বহুলাংশে উন্নতি বা বিকাশ লাভ করেছিল। ঠিক আছে, তো বলা যায় যে বিভিন্ন মুঘল সম্রাট বা বলা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন বা বহু মুঘল সম্রাট কিন্তু একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন। এবারে আমরা সেই স্থাপত্য এবং স্থাপত্য কলা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, বা শিল্পকলা নিয়ে আলোচনা করবো। তো দেখো, প্রথমে রয়েছে কি বাবর। তো বাবর কি করেছিলেন, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো দেখো তিনি কোন কোন স্থাপত্য নির্মাণ করেছেন। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে বাবর ছিলেন কি নির্ভীক, উদ্যমী এবং কি প্রকৃতির সৌন্দর্য ও শিল্পকলার সমজদার। ঠিক আছে, তো তিনি একজন বলা যায় যে দক্ষ শাসক বা যোদ্ধা হলেও তার পাশাপাশি তিনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পী বা শিল্পকলার সমজদার ছিলেন বা বলা যায় যে তিনি কিন্তু শিল্পী মনা ছিলেন। ঠিক আছে, তো তার নির্মিত প্রাসাদগুলির মধ্যে রয়েছে পানিপথের কাবুলবাগ মসজিদ এবং কি সম্বলের জামা মসজিদ। ঠিক আছে, তো তিনি ভারতবর্ষের মুঘল বা বলা যায় যে মুঘল সাম্রাজ্য স্থাপন করার পর তিনি কিন্তু যেহেতু তিনি শিল্পী মনা ছিলেন সেহেতু তিনি কিন্তু একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন, যার মধ্যে অন্যতম কয়েকটি স্থাপত্য হলো এই যে কাবুলিবাগ মসজিদ এবং কি জামা মসজিদ। ঠিক আছে, তো তিনি কিন্তু ছিলেন পার্সিক রীতির হলো হচ্ছে যে অনুরাগী। ঠিক আছে, তো সেহেতু তার এই যে মসজিদগুলি এগুলি তিনি কিন্তু পার্সিক রীতি অবলম্বন করে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো এই গেল বাবর সম্পর্কে তিনি কোন কোন স্থাপত্য নির্মাণ করেছেন। এবারে আমরা আলোচনা করব হুমায়ুন সম্পর্কে। ঠিক আছে, যে তিনি কোন কোন স্থাপত্য নির্মাণ করেছেন। তো হুমায়ুন সম্পর্কে বলা যায় যে
যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকা সত্ত্বেও হুমায়ুন তার রাজত্বের সূচনা পর্বে বেশ কিছু প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ করেছিলেন। তো হুমায়ুনের জীবন কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্যে বা বলা যায় যে সংকটের মধ্যে অতিবাহিত হয়। প্রথমে তিনি রাজা হন, আবার তিনি রাজা থেকে যাযাবর হয়ে যান, ঠিক আছে, অর্থাৎ যাযাবরের মতো স্থান থেকে স্থানে আশ্রয় খুঁজে বেড়ান, কিন্তু তারপরে তিনি আবার সম্রাট হন, ঠিক আছে। তো তার এই যে তার জীবন কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে তিনি যে কয়েক বছর রাজত্ব করেছিলেন সে সময়কালে কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকা সত্ত্বেও হুমায়ুন তার রাজত্বের সূচনা পর্বে বেশ কিছু প্রাসাদ এবং কি অট্টালিকা নির্মাণ করেছিলেন, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে পার্শ্বিক শিল্প ঐতিহ্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং পাঞ্জাবের হিসার জেলার ফতেহাবাদ এবং কি আগ্রায় তার নির্মিত মসজিদ দুটির ধ্বংসাবশেষ আজও টিকে রয়েছে। তো পিতার মতো তিনিও কিন্তু পার্শ্বিক শিল্প রীতির অনুরাগী ছিলেন, সেহেতু তারা কিন্তু পার্শ্বিক শিল্প রীতি অবলম্বন করে স্থাপত্য নির্মাণ করেছিলেন, ঠিক আছে, হুমায়ুনও। তো তিনি দুটি মসজিদ নির্মাণ করেছিলেন, একটা হলো ফতেহাবাদ, ঠিক আছে, এছাড়া আগ্রায় তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। একটি তিনি পাঞ্জাবে নির্মাণ করেছিলেন এবং আরেকটি তিনি আগ্রায় নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এই দুটি আবার তিনি কিন্তু পার্শ্বিক শিল্প রীতি অবলম্বন করে নির্মাণ করেছিলেন। তো এই দুটি হচ্ছে যে মসজিদের ধ্বংসাবশেষ কিন্তু আজও পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো এই গেল হুমায়ুন সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব সম্রাট আকবর সম্পর্কে, ঠিক আছে। তো তার সময়কালে ভারতীয় যে স্থাপত্য বা ভাস্কর্য বা বলা যায় যে, আচ্ছা এটাকে একটু ইগনোর করে দিও, হ্যাঁ। তো আকবরের সময়কালে কিন্তু স্থাপত্য ও শিল্পকলার যথেষ্ট উন্নতি হয়েছিল, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে আকবরের সময় শিল্প স্থাপত্যের ক্ষেত্রে নবযুগ ও নবজীবনের সূচনা হয়, ঠিক আছে, বা বলা যায় যে তার আমলে এই যে মুঘল যুগের স্থাপত্য ও শিল্পকলা বা ভারতীয় স্থাপত্য ও শিল্পকলা তার কিন্তু চরম বিকাশ লাভ করেছিল, যার জন্য তার যুগকে কি বলা হয়েছে, নবযুগ বা নবজীবনের সূচনা হয়েছিল বলে বলা হয়। কিন্তু আকবরের যে শাহজাহানের সময়কালে কিন্তু এই যে স্থাপত্য ও শিল্পকলা তার আরো চরম উন্নতি ঘটেছিল। আকবরের সময়কালে উন্নতি ঘটেছিল, কিন্তু শাহজাহানের সময়কালে এর চাইতেও বেশি উন্নতি হয়েছিল, ঠিক আছে। তো দেখো আকবরের সময় শিল্প স্থাপত্যের ক্ষেত্রে নবযুগ বা নবজীবনের সূচনা হয়, বা স্থাপত্য রীতি বা শিল্পকলা কি হয়েছিল, উন্নতি লাভ করেছিল। দেখো তারপর বলা হয়েছে যে তার আমলে স্থাপত্যে ইন্দো পার্শ্বিক রীতির অপূর্ব সমন্বয় ও বিকাশ ঘটে, ঠিক আছে। তো এর আগে পর্যন্ত বাবর এবং হুমায়ুন কি করেছিলেন, পার্শ্বিক রীতি অবলম্বন করে স্থাপত্য নির্মাণ করেছিলেন, কিন্তু আকবরের সময়কালে কি হয়েছিল, পার্শ্বিক এবং ভারতীয় রীতির সমন্বয়ে এক নতুন রীতির হচ্ছে যে উত্থান ঘটেছিল, এবং সেই যে রীতি তা কিন্তু যথেষ্ট বিকাশ লাভও করেছিল, ঠিক আছে। তো সেহেতু বলা হয়েছে যে আকবরের সময়কালে ইন্দো পার্শ্বিক রীতির অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল, ঠিক আছে, বা ইন্দো ও পার্শ্বিক রীতির সমন্বয়ে এক নতুন রীতির উত্থান ঘটেছিল এবং তা বিকাশ লাভ করেছিল, ঠিক আছে। তো বাবর ও হুমায়ুনের সময়কালে পার্শ্বিক রীতি অবলম্বন করেই নির্মাণ করা হয়েছিল স্থাপত্য শিল্প বা স্থাপত্য, কিন্তু আকবরের সময়কাল থেকে দুই রীতির, ভারতীয় এবং পার্শ্বিক বা ইন্দো পার্শ্বিক রীতির সংমিশ্রণে স্থাপত্যগুলি নির্মিত হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে যে তার স্থাপত্য শিল্পের চরম নিদর্শন কিছু হলো ফতেহপুর সিক্রি, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এছাড়া কি পঞ্চমহল, খাসমহল, ঠিক আছে। তারপরে জামা মসজিদ, বীরবলের প্রাসাদ, যোধাবাইয়ের প্রাসাদ, সেলিম চিশতির সমাধি এবং কি বুলন্দ দরওয়াজা। তো আকবর কি করেছিলেন, ফতেহপুর সিক্রি নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো এই ফতেহপুর সিক্রিতে কি কি রয়েছে, এই ফতেহপুর সিক্রিতে রয়েছে দেওয়ানি আম, ঠিক আছে, দেওয়ানি খাস, ঠিক আছে। এখানে সম্রাট দেওয়ানি আমি কি করতেন, সাধারণ মানুষদের সঙ্গে বা তাদের বিরোধ মীমাংসা শুনতেন, ঠিক আছে। এছাড়া দেওয়ানি খাসে তিনি প্রধান প্রধান যে মন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, আলাপ আলোচনা করতেন, ঠিক আছে। এছাড়া পঞ্চমহল রয়েছে এই ফতেহপুর সিক্রিতেই, তারপরে খাসমহল, জামা মসজিদ, তারপরে বীরবলের প্রাসাদ, যোধাবাইয়ের প্রাসাদ, সেলিম চিশতির সমাধি এবং কি বুলন্দ দরওয়াজা এই ফতেহপুর সিক্রিতে রয়েছে, ঠিক আছে। তো এগুলি হলো তার
আমলে নির্মিত কতকগুলি শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন। ঠিক আছে, এই যে বুলন্দ দরওয়াজা, এই তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটি বুলন্দ দরওয়াজার ছবি। ঠিক আছে, তো তার সময়কালে মূলত লাল বেলে পাথর ব্যবহার করে স্থাপত্যগুলি নির্মাণ করা হতো। তো আকবরের সময়কালের কতকগুলি শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন হলো এগুলি, এবং এগুলি লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হতো এবং কি ইন্দো ও পার্সিক রীতি অবলম্বন করে নির্মাণ করা হতো। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকের আলোচনা এতটুকুই। এর পরের ক্লাসে আমরা আবার জাহাঙ্গীর, শাহজাহান এবং হচ্ছে যে ঔরঙ্গজেবের সময়কালের যে স্থাপত্য ও শিল্পকলা তা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।